পার্টির পেছনে ইসলাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না, বলছেন সালাউদ্দিন আহমদ। এদিকে স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা। বিএনপিকে ইঙ্গিত করে চরমোনাই পীর, নির্বাচন নিয়ে বাহানা করলে জনগণ উৎখাত করবে। এবং সর্বশেষ জানাবো 150 বছরের পুরনো ভবনে চলছে চিকিৎসা, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বড় 5 হাসপাতাল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। পার্টির পেছনে ইসলাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না, বলছেন সালাউদ্দিন আহমদ। পার্টির পেছনে ইসলাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে বিএনপি দলীয় প্রার্থী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কাউকে কাউকে এখানে বলতে শুনেছি অমুক মার্কায় ভোট দিলে তরতরায় বেহেস্তে যাবে। সেই রাস্তা কোনটা আমি জানি না। সেই মার্কায় ভোট দেওয়ার আগে যাদের মৃত্যু হয়েছে তাদের কি অবস্থা আল্লাহ মালুম। ধর্মের এরকম অপব্যাখ্যা কোনো সলিম মুসলমানের পক্ষে দেওয়া সম্ভব না। সালাউদ্দিন আহমেদ বলেন, দিনকে বিক্রি করে দেওয়া, ধর্মকে বিক্রি করে দেওয়া নাজায়েজ। আমরা শতকরা 90 থেকে 92 ভাগ মানুষ মুসলিম। প্রকৃতপক্ষে আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মদিনা ইসলামের অনুসারী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জামাত ইসলামীকে ইঙ্গিত করে বলেন, কেউ কেউ বলে এবার ইসলামের পক্ষে একটা ভোট দেন। ইসলাম ভোটে দাঁড়িয়েছে নাকি? নিজেদের ঈমান নষ্ট করবেন, আরেকজনের ঈমান নষ্ট করার জন্য কেন ভাষণ দেন? সরাসরি জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন, এর বাইরে 11 জনও না। এখন যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা হয়তো 11 নম্বর হতে পারে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যাতে আখেরি জামানায় ঈমান নষ্ট করার মতো কার্যকলাপ এখানে না চলে। পার্টির পেছনে ইসলাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আপনারা সতর্ক থাকবেন। আমাদের সহজ সরল মা বোনদের বিভ্রান্ত করার জন্য অনেক বড় বড় কিতাব, ডিকশনারি নিয়ে যাবে বোঝানোর জন্য। এখানে দিলে নেহায়েত জান্নাতে যাওয়া যাবে। এই পার্টিকে যেখানে পাবেন সেখানে ঠকাবেন। স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা। নরসিংদীর রায়পুরায় প্রান্তোষ কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত প্রান্তোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধর সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের স্বর্ণ ব্যবসায়ী। নিহত স্বজনরা জানিয়েছেন, রাত 8টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দোকান ও লেনদেনের কথা বলে প্রান্তোষকে বাইরে ডাকেন। পরিবারের লোকজন সন্দেহ করে তাকে বাড়ির বাইরে না যেতে পরামর্শ দিলেও দুর্বৃত্তরা কৌশলে তাকে বাইরে এনে বিদ্যালয় মাঠে নিয়ে যায়। কিছুক্ষণ পরই তারা প্রান্তোষকে বুকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপিকে ইঙ্গিত করে চরমোনাই পীর, নির্বাচন নিয়ে বাহানা করলে জনগণ উৎখাত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বোঝেন তাহলে সেই ইতিহাস শুনতে হবে। শেখ হাসিনা পালায় না বললেও পাক করে ভাত খেয়ে যেতে পারেন নাই। আপনারা যদি জনগণের অবস্থা না বোঝেন, নির্বাচন নিয়ে টালবাহানা করেন, দেশের মানুষ আপনাদেরকে বাংলাদেশের জমিন থেকে উৎখাত করে ছাড়বে। চরমোনাই পীর বলেন, বড় আশা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা 24-এর আন্দোলনে রাস্তায় নেমেছিলাম। চাঁদাবাজ দখলবাজদের জন্য রাস্তায় নামি নাই। মানুষ খুন হবে এটা দেখার জন্য রাস্তায় নামি নাই। যারা ক্ষমতা প্রেমিক, যারা বিভিন্ন সময় মুখরোচক কথার মাধ্যমে ধোঁকা দিয়ে ক্ষমতা চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, টাকা পাচার করেছে, চোরের দিক থেকে বারবার ফাস্ট হয়েছে, সমাবেশ থেকে মেসেজ দিতে চাই, তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ইসলামী হুকুম মতো কায়েম হলে দেশের মানুষ শান্তিতে বাস করবে। 150 বছরের পুরনো ভবনে চলছে চিকিৎসা, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে 5 বড় হাসপাতাল। রোগ যে ধরনেরই হোক, অসুস্থ হলে চিকিৎসার জন্য মানুষ হাসপাতালে ছুটে যাবেন, এটি স্বাভাবিক। কিন্তু ভূমিকম্পের কারণে যদি কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে চান, তিনি কি সময়মতো জরুরি চিকিৎসা পাবেন? এমন প্রশ্ন এখন জনমনে ঘুরে ফিরে উঠছে। বিশেষ করে মাত্র 2 সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার ভূমিকম্পের পর এমন প্রশ্ন বড় করে সামনে আসছে।
বলা হচ্ছে বড় ধরনের ভূমিকম্প হলে আহতরা হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন, কিন্তু সেই হাসপাতাল ঠিক আছে তো, ঝুঁকিপূর্ণ নয় তো? দেশের সর্বস্তরের মানুষের মধ্যে এমন আলোচনার পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে 8 বছর আগের এক জরিপ থেকে জানা যায় ঢাকার 248টি হাসপাতাল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে 174টি অতি ঝুঁকিপূর্ণ। আবার এই তালিকায় ঢাকার 5টি বড় হাসপাতাল রয়েছে ভূমিকম্পে বিপজ্জনক ঝুঁকিতে। এই হাসপাতালগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। এসব হাসপাতালের মধ্যে মিটফোর্টের কয়েকটি ভবনের বয়স 150 বছর, ঢামেকের একটি ভবনের বয়স 120 বছর, পিজি হাসপাতালে 2টি ভবনের বয়স 65 বছর, পঙ্গু শিশু হাসপাতালের বয়স 53 বছর। অথচ এসব পুরনো জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা, পাঠদান, এমনকি আবাসিক হিসেবে ব্যবহার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এত পুরনো ভবন সবার জন্য ঝুঁকির। এগুলোর মেয়াদ এরই মধ্যে অনেকাংশে উত্তীর্ণ হয়ে গেছে। 2.5 কোটি মানুষের বসবাসের শহর রাজধানীবাসীর জন্য কোনো দিক থেকে ভালো খবর নেই। মানুষ আছে ভূমিকম্পের ভয় ও ঝুঁকির মাঝে। রাতেও ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মানুষ অনেকটা নিজ দায়িত্বে বেঁচে থাকার লড়াই করছে। বড় মাত্রার ভূমিকম্প হলে পুরনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে কয়েক লাখ মানুষ হতাহত হবে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলেন ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে হতাহত মানুষ প্রথমেই ছুটে যাবে নিকটস্থ হাসপাতালে। তবে দেশের বড় 5টি হাসপাতালের যে দশা, তাতে হাসপাতালে এক ধরনের রোগী হয়ে জীর্ণশীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। রোগীর চিকিৎসা যেমন দরকার, তেমনি এসব ভবন মেরামত, নির্মাণ ও পুনর্নির্মাণ জরুরি হয়ে পড়েছে। রাজউক চেয়ারম্যান আরও বলেন, রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 3 শতাধিক ভবন চিহ্নিত করা হয়েছে। সেসব ভবনের ফিটনেস যাচাই বাছাই বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো কোনো ভবন সিলগালাও করে দেওয়া হয়েছে। পুরান ঢাকার বিশেষ অভিযান চলছে। দেশের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান 2600 শয্যা বিশিষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাত্রা শুরু 1946 সালে। হাসপাতালটিতে দৈনিক গড়ে 4000 রোগী ভর্তি থাকেন। হাসপাতালটির মূল ভবনের বয়স 120 বছর। গণপূর্ত বিভাগ এই ভবনটি অনেক আগে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তারা মূল ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করেছে। সংশ্লিষ্টরা বলছেন ঢামেকের ওয়ার্ড, শ্রেণীকক্ষ, ছাত্রাবাস, স্টাফ কোয়ার্টার ভবনের ছাদ ও দেওয়াল থেকে পলেস্তার ধস এবং সিলিংয়ের রড খসে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে নিত্যদিনের ঘটনা। অনেক দেওয়াল ও ছাদ থেকে চুইয়ে পড়ছে পানি। জীবনের ঝুঁকি নিয়ে সেখানে অবস্থান করছেন চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও রোগীরা। একাধিক চিকিৎসক বলেন, চলতি বছরের 7 সেপ্টেম্বর নাক, কান ও গলা বিভাগে 303 নম্বর ওয়ার্ডের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে সালমা বেগম নামে এক রোগীর কানের পর্দা ফেটে যায়। 2017 সালের ফেব্রুয়ারিতে একই ওয়ার্ডের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে এক রোগীর স্ত্রী আহত হন। ঘটনায় আহত রোগীর মাথা 24টি সেলাই পড়ে। 2019 সালের 3রা জুন বহির্বিভাগের দায়িত্বকালীন ছাদের পলেস্তারা খসে পড়ে ডক্টর মিতু নামে একজন ইন্টারনাল মেডিকেল অফিসার আহত হন। এসব বিষয়ে কথা বলতে ঢাকা মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। মিটফোর্ড হাসপাতাল দীর্ঘ 150 বছরের পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল 900 শয্যায় হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 1200 রোগী ভর্তি থাকেন। ওয়ার্ডে জায়গা না থাকায় অনেকে মেঝে, করিডোর ও বারান্দার শয্যা পাতেন। হাসপাতালে মেডিসিন ভবনটি 3 নম্বর ভবন নামে পরিচিত। প্রতিদিন এখানে চিকিৎসা নেন 250 থেকে 300 রোগী। রোগীর স্বজন, চিকিৎসক, নার্স সহ দৈনিক গড়ে 3000 মানুষ এই ভবনে অবস্থান করেন। ভবনটিতে রয়েছে ব্লাড ব্যাংক, লিভার বিভাগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিভাগ, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। সংশ্লিষ্টরা বলছেন, ভবনটির ছাদ ও দেওয়ালে পলেস্তারা খসে পড়া নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিটফোর্ড হাসপাতালের কয়েকজন চিকিৎসক কর্মচারী জানান, গণপূর্ত অধিদপ্তর 2009 সালে মিটফোর্টের পুরনো বহির্বিভাগ ভবন, পুরনো প্রশাসনিক ভবন, কিং এডওয়ার্ড ভবন এবং মিনিয়ালস কোয়ার্টার এর 4টি ভবনকে পরিত্যক্ত ঘোষণার সুপারিশ করে। কারণ ভূমিকম্প বা বড় ধরনের দুর্যোগ হলে ভবনগুলো ধসে পড়ার শঙ্কা রয়েছে। ভবনগুলোয় থাকা হাসপাতালের কর্মচারীদের সরিয়ে নিতে এবং চিকিৎসা কার্যক্রম বন্ধ একাধিকবার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেওয়া হলেও ঝুঁকি নিয়ে সবকিছু চলছে। পঙ্গু হাসপাতাল 2019 সালের 29 অক্টোবর পঙ্গু হাসপাতালে 1000 শয্যা সম্প্রসারিত ভবন উদ্বোধন করা হয়। 21 নভেম্বর ভূমিকম্পে পঙ্গু হাসপাতালের 12 তলা বিশিষ্ট ওই বহুতল নতুন ভবন সহ পুরনো ভবনে ফাটল দেখা দেয়। এতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানায়, গণপূর্ত বিভাগকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাংকের সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ 2023 সালের মার্চে আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় একটি জরিপ চালায়। প্রকল্পের আওতায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো 207 হাসপাতাল ভবনে জরিপ চালানো হয়। এই তালিকায় 1960 সালে স্থাপিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 7 তলা বিশিষ্ট এ এবং 6 তলা বিশিষ্ট বি ব্লকে দুটি ভবনকে অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করা হয়। এ ব্লকে রেসিডেন্ট শিক্ষার্থীদের আবাসন, ক্যান্টিন, ট্রান্সফিউশন, মেডিসিন বিভাগ এবং বি ব্লকে প্রশাসনিক কাজ করা হয়। এ বিষয়ে বিএমইউ এর প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাফর ইকবাল বলেন, 2023 সালে ভবন দুটিকে ঝুঁকি ঘোষণার পর বিশ্ববিদ্যালয় থেকে গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছিল। গণপূর্ত বিভাগ এটি নিয়ে কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডিপিপি জমা দেয়। মন্ত্রণালয় আরও কিছু সুপারিশ দিয়ে ফের গণপূর্তে পাঠায়। এটি নিয়ে কাজ চলছে। এদিকে 1974 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের 4 তলা বিশিষ্ট এ ব্লকের 4র্থ তলা ও 3 তলা বিশিষ্ট নিটোর স্টাফ কোয়ার্টার অত্যন্ত পুরনো হওয়ায় পিডব্লিউডি 2014 সালে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপরও এ ব্লকের 4র্থ তলায় চিকিৎসকদের একাডেমিক কার্যক্রম, লাইব্রেরি, মিলনায়তন হিসাবে ব্যবহৃত হচ্ছিল। অন্যদিকে স্টাফ কোয়ার্টার পঙ্গু শিশু হাসপাতালের কিছু সংখ্যক চিকিৎসক, নার্সদের আবাসন ছাড়াও স্টাফরা পরিবার নিয়ে বসবাস করছেন। জানতে চাইলে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর মাহবুবুল হক বলেন, সম্প্রতি ভূমিকম্পে হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এ ব্লকের 4র্থ তলায় মিলনায়তন, লাইব্রেরি ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ কোয়ার্টার ছাড়েনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।